বৌমা, কি করছো? এত তেল দিলে কেন চিকেনে? তুমি তো জানোই বাবুর বেশি তেল খাওয়া বারণ। একটু কম করে দাও। ঠিক আছে মা। হাতের খুন্তিটা পাশে রেখে কথাটি বলল শতরূপা। মুখে ঠিক আছে বললেও ওর মনটা এক নিমেষে অসন্তুষ্ট হয়ে উঠল। রান্নাঘর থেকে শাশুড়ি চলে যেতেই শতরূপা একটা দীর্ঘশ্বাস ফেলল। সবকিছুতেই এই এক জ্বালা। এটা কেন করলে, ওটা অমন কেন হলো, সারাক্ষণ শুধু এটা করো না ওটা করছো কেন করতেই থাকেন। ভালো লাগে না শতরূপার, তবুও মুখে কখনো কিছু বলে না। শতরূপার বিয়ে হয়েছে 3 বছর হতে চলল। শ্বশুরমশাই মারা গেছেন বছর 5 আগে। বাড়িতে 3 জনই আছে, তুষার, শতরূপা আর ওর শাশুড়ি। ছোট্ট সংসার, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু শাশুড়ির সবকিছুতেই মাতব্বরি করাটা শতরূপা একদম পছন্দ করতে পারে না। তুষারকে খেতে দেওয়ার সময় শতরূপা যদি এক মুঠো ভাত বেশি দিয়ে ফেলে, অমনি শাশুড়ি কোথা থেকে এসে হাজির হবেন। বৌমা, ভাত বেশি দিয়ে ফেলেছ বাবুকে, তুলে নাও এক মুঠো। দেখছো না দিন দিন ভুঁড়িটা কেমন বাড়ছে? তোমাকেই তো খেয়াল রাখতে হবে। শতরূপা মুখ বুজে ভাত তুলে নেয় ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে মেজাজটা খিচড়ে যায়। একদিন বিকেলবেলা শাশুড়ি ব্যালকনিতে বসেছিলেন। শতরূপা বাটিতে তেল নিয়ে শাশুড়ির চুলে লাগিয়ে দিতে দিতে বলল, আচ্ছা মা, আপনি কোথাও যান না কেন? ওর শাশুড়ি অবাক হয়ে বললেন, কোথাও মানে? মানে আপনার বাপের বাড়ি বা আত্মীয়দের বাড়ি। এই তো কদিন আগে তোমার মাসি শাশুড়ির বাড়ি থেকে ঘুরে এলাম। সে তো এক বেলার জন্য মা, আপনার কি 2-4 দিন কোথাও গিয়ে থাকতে ইচ্ছে করে না? শাশুড়ি মৃদু হেসে বললেন, না বৌমা, আমার ঠিক ভালো লাগে না। আর এখন তুমি আছো বাড়িতে, তোমাকে একা রেখে গেলে পারবে সংসার সামলাতে? শতরূপা একটু জোর দিয়ে বলল, হ্যাঁ মা, খুব পারবো। আমি তো মাঝে মাঝে বাপের বাড়ি যাই, একটু রেস্ট নিয়ে আসি। আপনি তো সেটুকুও পান না। তাই বলছি, মামা মামি এতবার করে আপনাকে যেতে বলে, যান না, কয়েকদিন ঘুরে আসুন। ওর শাশুড়ি একটু চুপ করে থেকে বললেন, যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু তুমি এখনো ছেলে মানুষ, ঠিকমতো সংসার চালাতে পারবে কিনা সেই চিন্তায় যেতে পারি না। শতরূপা উৎসাহ নিয়ে বলল, আরে মা, আপনি কিচ্ছু ভাববেন না, আমি ঠিক সব সামলে নেব, আপনি ঘুরে আসুন। ঠিক আছে, তাহলে বাবুকে বলে দেখি একবার। বলার কি আছে মা, আপনি সোজা বলুন যে আমি তোর মামার বাড়িতে যাব, কয়েকদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি। আর তোমার মামাকে তাহলে একটা ফোন করে দাও। ঠিক আছে মা, আমি আজ রাতেই ফোন করে জানিয়ে দেব। পরদিন সকাল থেকেই শতরূপার মনে আলাদা আনন্দ। ও নিজের হাতে শাশুড়ির ব্যাগ গুছিয়ে দিল, সব জামা কাপড় ঠিকঠাক গুছিয়ে গাড়িতে তুলে দিয়ে এলো। যাওয়ার সময় ওর শাশুড়ি শতরূপার হাতটা ধরে বলে গেলেন, সাবধানে থাকবে বৌমা। আর শোনো, বাবুর রান্নায় বেশি তেল মশলা দেবে না, আর তুমি রাত জেগে ফোন দেখবে না। আমার ঠাকুরকে সময় মতো সেবা দিও। আর হ্যাঁ, বাবুর সাথে ঝগড়া করো না যেন। শতরূপা হেসে বলল, আপনি এত চিন্তা করবেন না তো মা, সাবধানে যাবেন। আর পৌঁছে গেলে মামাকে বলবেন একবার ফোন করে জানিয়ে দিতে। গাড়ি ছেড়ে দেওয়ার পর শতরূপা ঘরে ফিরে এলো। ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়ে মনে মনে ভাবল, যাক বাবা, কটা দিনের জন্য নিশ্চিন্ত। কটা দিন আমি সব, যা খুশি তাই করব। কেউ আর ফোড়ন কাটতে আসবে না, দেখিয়ে দেব
আমিও একাই সব সুন্দর করে করতে পারি। শাশুড়ি যাওয়ার আগেই দুপুরে রান্নাবান্না সেরে দিয়ে গিয়েছিলেন। রাত্রিতে শতরূপার আর একদম ইচ্ছে করল না রান্নাঘরের দিকে যেতে। তুষার অফিস থেকে ফিরতেই শতরূপা বলল বাইরে থেকে বিরিয়ানি আনতে। তুষার বিরিয়ানি নিয়ে এলো, আর সেই রাতটা বেশ আনন্দ করেই বিরিয়ানি খেয়ে কাটিয়ে দিল ওরা। পরদিন সকালে ঘুম থেকে উঠে শতরূপার মনটা বেশ ফুরফুরে লাগছিল। চা বানানোর জন্য রান্নাঘরে গিয়েই ও দুজনের জন্য চায়ের জল বসালো। শতরূপা নিজের চায়ে চিনি একটু বেশি খেতে ভালোবাসে, তাই সেই আন্দাজ মতোই চা বানালো। তুষার সোফায় বসে পেপার পড়ছিল। শতরূপা গিয়ে চায়ের কাপটা ওর হাতে দিল। তুষার কাপে এক চুমুক দিতেই মুখটা কেমন যেন করে ফেলল। এত চিনি দিয়েছ কেন চায়ে? শতরূপা অবাক হয়ে বলল, কেন, বেশি হয়েছে? আরে তুমি জানো না আমি চায়ে এত চিনি খাই না, মা তো একদম কম চিনি দেয়। শতরূপা একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমি ভুলেই গিয়েছিলাম, সকালে তো মা তোমাকে চা করে দেয়, আমার ঠিক মনে ছিল না। তুমি বসো, আমি আবার নতুন করে চা করে দিচ্ছি। তুষার ঘড়ির দিকে তাকিয়ে বলল, না থাক, তুমি বরং গিয়ে রান্নাটা বসাও, নইলে আবার আমার অফিসে যেতে দেরি হয়ে যাবে। শতরূপা নিজের চাটা শেষ করে দ্রুত রান্নাঘরে ঢুকল, কিন্তু চালের ড্রামটা খুলতেই ও একটু মুশকিলে পড়ে গেল। রোজ তো শাশুড়ি চাল মেপে হাঁড়িতে দেন, আজ তো ও আর তুষার, দুজনের জন্য ঠিক কতটা চাল দেওয়া উচিত? যদি কম বা বেশি হয়ে যায়? একবার ভাবল শাশুড়িকে ফোন করে জেনে নেবে, কিন্তু পরক্ষণেই থমকে গেল। না না, প্রথম দিনেই ফোন করলে মা ভাববেন উনাকে ছাড়া আমি একদমই চলতে পারি না। শতরূপা নিজের আন্দাজ মতো চাল মেপে হাঁড়িতে বসিয়ে দিল, তারপর নিজের মতো করে তরকারি রান্না করল। কিন্তু ভাত নামানোর পর হাঁড়ির ঢাকনাটা খুলতেই শতরূপার হাত মাথার উপর উঠল। এক হাঁড়ি ভর্তি ভাত হয়ে গেছে। দুজন মানুষ কি কোনোদিন এত ভাত খেতে পারে? শতরূপা মনে মনে ভয় পেয়ে গেল। তুষারকে অবশ্য এই ভাতের ব্যাপারটা আর জানালো না। টেবিলে খেতে বসে তুষারের পাতে সবজি দিতেই তুষার বলল, এই বাবা শত, কি করেছো এটা? এত তেল? তুমি তো জানো আমার এত তেল খাওয়া বারণ। আসলে ওর শাশুড়ি থাকলে তেল মশলার মাপটা উনিই ঠিক করে দেন, তাই তুষারের রান্নায় কোনোদিন বেশি তেল হতো না। শতরূপা লজ্জিত হয়ে বলল, ও একটু বেশি হয়ে গেছে না? তুমি তাহলে সবজিটা রেখে মাছের ঝোলটা দিয়ে খাও, ওটা পাশে রেখে দাও। তুষার মাছের ঝোলটা দিয়ে ভাত মাখতেই আবার থমকে গেল। ঝোলটা মোটামুটি ঠিক আছে, তুমিও খেয়ে নাও, আমি চলে গেলে কখন খাবে না খাবে ঠিক নেই। শতরূপাও খেতে বসল। খেতে খেতে বুঝল মাছের ঝোল তো লাল লঙ্কার গুঁড়োতে ভরা, মুখে দেওয়া যাচ্ছে না। অন্যদিন শাশুড়ি শিলনোড়ায় মশলা বেটে রেখে দেন, আজ শতরূপা সময়ের অভাবে সব গুঁড়ো মশলা ঢেলে রান্না করেছে। কোনো রকমে দু এক গাল খেয়ে খাওয়ার পাট চুকল। তুষার হাত ধুয়ে ব্যাগটা গুছিয়ে নেওয়ার সময় বলল, আজ রাতে আর রান্না করতে হবে না তোমায়, এমনিতেই মা নেই, তোমার ওপর অনেকটা চাপ যাচ্ছে, আমি ফেরার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসব। শতরূপা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। রাতে তুষার খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া তাড়াতাড়ি মিটে গেল। তুষার ঘুমিয়ে পড়ার পর শতরূপা বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে নতুন একটা ওয়েব সিরিজ দেখতে শুরু করলো। সিরিজ দেখতে দেখতে কখন যে রাত 1:30 বেজে গেল ও টেরই পেল না। পরদিন সকালে যখন শতরূপার ঘুম ভাঙল তখন ঘড়িতে সকাল 9টা বেজে গেছে।
ধরফর করে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসতেই ও হাঁ হয়ে গেল। দেখল তুষার রেডি হয়ে রান্নাঘরে দাঁড়িয়ে এক মনে ডিম ভাজছে। অন্য কোনো দিন শতরূপার উঠতে দেরি হলে শাশুড়ি সব রান্না সামলে নেন, শতরূপাকে টেরও পেতে দেন না। কিন্তু আজ শতরূপার ভুলের জন্যই তুষারকে অফিসে যাওয়ার মুখে নিজের খাবার নিজেকে তৈরি করতে হচ্ছে। শতরূপা অপরাধীর মতো রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আমায় ডাকোনি কেন? তুষার ডিমের কড়াইটা নামাতে নামাতে বলল, অনেকবার ডেকেছি, তুমি ওঠোইনি। তখনই ভাবলাম নিশ্চয়ই কাল রাত জেগেছ, তাই আর বিরক্ত করিনি তোমায়। তুষার চামচ দিয়ে ডিমের টুকরোটা টিফিন বক্সে পুড়তে পুড়তে বলল, মাসি এসে সব কাজ করে দিয়ে চলে গেছে, ভাতটাও করে দিয়েছে, আমি শুধু ডিমটা ভেজে নিলাম। শতরূপা চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখ ফুটে আর কিচ্ছু বলতে পারল না। তুষার অফিসে চলে যাওয়ার পর শতরূপা ফাঁকা ড্রয়িং রুমে এসে নিঃশব্দে বসে রইল। পুরো বাড়িটা যেন থমথম করছে। ও একা ঘরে বসে অনেকক্ষণ ধরে নিজের ভুলগুলো ভাবতে লাগলো। এই কদিনে ও তো আসলে একটা কাজও ঠিক মতো করতে পারেনি। চা থেকে শুরু করে ভাত, তেলের মাপ, সকালে সময় মতো ওঠা, কোনোটাতেই ও পারফেক্ট নয়। অথচ এতদিন শাশুড়ি ওর পাশে থেকে সব কিছু ধরে ধরে শিখিয়ে দিতেন, গাইড করতেন বলেই সব কাজ অত নিখুঁতভাবে শেষ হতো। অথচ এই সাহায্যটুকুই শতরূপার এতদিন মাতব্বরি মনে হতো। মনে মনে কত রাগ হতো ওর। আজ একা হয়ে ও বুঝতে পারছে এই সংসারের প্রতিটি ইট কাঠের পেছনে শাশুড়ির অবদান কতটা গভীর। আজ সারা দিন শতরূপার আর কিচ্ছু ভালো লাগছে না। শাশুড়ি বাড়িতে থাকলে এই দুপুরবেলা দুটো গল্প হতো, একসঙ্গে বসে টিভি দেখা হতো, সময়টা কেমন যেন দেখতে দেখতে কেটে যেত। আজ যেন সময় আর কাটতেই চাইছে না, কোনো কিছুতেই ওর মন বসাতে পারছে না। ও ভেবেছিল শাশুড়ি কদিনের জন্য বাইরে গেলে হাঁপ ছেড়ে বাঁচবে, নিজের মতো স্বাধীনভাবে থাকবে। কিন্তু এখন বাস্তবটা ফেস করে দেখছে ঠিক তার উল্টো। এই একা থাকাটা স্বাধীনতার বদলে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। শতরূপা আর এক মুহূর্ত দেরি করল না, ফোনটা তুলে মামাকে ফোন লাগালো। হ্যালো মামা, কেমন আছেন? সবাই ভালো আছি বৌমা, তোমার শাশুড়ি তো সারাক্ষণ তোমার কথাই বলছে। শতরূপা একটু ইতস্তত করে বলল, মামা এক কাজ করুন না, মাকে কালকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিন, একা একা থাকতে একদম ভালো লাগছে না। মামা ওপাশ থেকে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে বৌমা, চিন্তা করো না, আমি আগামীকাল সকালে পাঠিয়ে দেব। রাতে তুষার অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে বসতেই শতরূপা ওর কাছে এলো। শতরূপা নিচু গলায় বলল, আজ দুপুরে মামাকে ফোন করেছিলাম। তুষার ওর দিকে তাকালো। কেন, কি হলো? মাকে কাল সকালে বাড়ি পাঠিয়ে দিতে বললাম। তুষার অবাক হওয়ার ভান করে বলল, কেন? মা আর কটা দিন থাকুক না মামার বাড়িতে, তোমারই তো ভালো, নিজের মতো করে সবকিছু করতে পারছো। শতরূপা তুষারের চোখের দিকে তাকিয়ে বলল, মানে তুমি কি বলতে চাইছো? তুষার আলতো হেসে শতরূপার হাতটা ধরে বলল, আমি কি কিছু বুঝতে পারি না শত? এই যে মা তোমাকে সবটা দেখিয়ে দেয়, এটা করো না ওটা করো না বলে, তোমার যে এতে রাগ হয় সেটা তো আমি বেশ বুঝতে পারি। শতরূপা লজ্জিত চোখে মাথাটা নিচু করে ফেলল। হ্যাঁ গো, সত্যি বলতে আগে একটু রাগ হতো, মনে হতো মা সব কিছুতেই হস্তক্ষেপ করছেন। কিন্তু এই দুদিনে আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি
উনি আসলে আমাদের সবার ভালোর জন্যই সবকিছু দেখিয়ে দেন। তুষার শতরূপার মাথায় হাত রেখে নরম গলায় বলল, একদম তাই শত। মা আমাদের ভালোর জন্যই এসব বলে, আমার শরীরের ভালোর জন্য, তোমার ভালোর জন্য, আর আমাদের এই ছোট্ট সংসারের ভালোর জন্য। তুষার শতরূপাকে কাছে টেনে নিয়ে বলল, যাক, তুমি যে এটা শেষমেশ বুঝতে পেরেছ, দেখে সত্যি খুব ভালো লাগছে। শতরূপার চোখ দুটো জলে ভরে এলো। ও চোখ মুছে হেসে বলল, হ্যাঁ, খুব ভালো করেই বুঝতে পেরেছি। তাই তো মাকে কালই ফিরে আসতে বললাম। আসলে উনি তো শুধু শাশুড়ি নন, উনি হলেন আমাদের এই সংসারের এক প্রকাণ্ড বটবৃক্ষের মতো, যার ছায়ার নিচে অনেকে নিশ্চিন্তে আশ্রয় পায়। সংসারে প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ কোনো বাধা নয়, বরং তা পরিবারকে আগলে রাখার নিরাপদ ছাতা। তাদের মূল্য ও উপস্থিতি সাময়িক দূরত্বের চেয়ে উনাদের ভালোবাসার গভীরতাতেই সবচেয়ে বেশি টের পাওয়া যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।